ভূতবাগানের কথামালায় আজ শুনবেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত গল্প পানমুড়া কবলে। আমাদের বাড়ির পেছনে একটা পুকুরের ওপাশে একটু একটু জঙ্গল শুরু হয়ে গেছে। সেই জঙ্গলের মধ্যে এক জায়গায় মুসলমানদের একটা কবরখানা। তারপর থেকে বেশ ঘন জঙ্গল। সে বছর আমার বাবা কলকাতার থেকে ট্রান্সফার হয়ে গেল আলিপুরদুয়ারে। আমাদের বাড়ি পাওয়া গেল শহর ছাড়িয়ে অনেকটা দূরে। বছরের মাঝখানে আমাকে চলে আসতে হলো বলে এখানকার স্কুলে আমি ভর্তি হতে পারলাম না। নতুন বছরে ভর্তি হতে হবে। তাই দুপুরবেলায় আমার কিছুই করার থাকে না। বাবা অফিসে চলে যান, মা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। আমার একদম ঘুমোতে ইচ্ছে করে না। একটাও নতুন গল্পের বইও নেই। আর পড়ার বই তো বেশিক্ষণ ভালোও লাগে না পড়তে। তাই আমি চুপি চুপি বাড়ির পিছনে পুকুরটার পাড়ে চলে যাই। একা একা জঙ্গলে যেতে আমার ঠিক সাহস হয় না। এখানকার জঙ্গলে বাঘ আছে, কিন্তু আমার তো বন্দুক নেই। আমার তীর ধনুক আছে অবশ্য, তা দিয়ে বাঘ মারা যায় না। আমি জঙ্গলের মধ্যে একটু একটু গেছি দু একবার, কিন্তু কবরখানাটার পাশ দিয়ে যেতে বেশ গা ছমছম করে। বাবার অফিসের পিয়ন মুন্নাবর খা বলেছিল ওই কবরখানায় ভূত আছে। আমি একদিন ওদিকে তাকাই, কখনো কিন্তু ভূত দেখতে পাই না, কিন্তু কীরকম যেন একটা বোটকা গন্ধ পাই। আর থাকতে ইচ্ছে করে না, এক ছুটে ফিরে আসি। আমার যদি আর একটা বন্ধু থাকতো, তাহলে নিশ্চয়ই আমরা দুজনে মিলে ভূত দেখার চেষ্টা করতাম। কিন্তু এখানে এসে এখনও যে আমার কোনো নতুন বন্ধু হয়নি। একা একা ভূত দেখতে যেতে বড্ড খারাপ লাগে। আমি তাই পুকুরটার ধারে গিয়ে বসে থাকি। ছোট্ট ছোট্ট ইটের টুকরো বা পাথর ছুঁড়ে মারি জলের ধারে। পুকুরটা বিরাট বড়, আর এখন বর্ষাকাল বলে কানায় কানায় ভরা। দুপুরবেলা পুকুরটা দেখলে খুব গভীর মনে হয়। কোথাও কোনো লোকজন নেই, আমি শুধু একা। এক সময় আমার মনে হয় আমাকে যেন কেউ দেখছে। যদিও কোথাও আর কেউ নেই, তবু যেন মনে হয় আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে কেউ আমাকে ঠিক লক্ষ্য করছে। আমি মাথা ঘুরিয়ে চারিদিকে চেয়ে দেখি, আর কাউকে দেখতে পাই না। এই পুকুরটায় বেশ মাছ আছে। মাঝে মাঝে তারা ঘাই মারে, অমনি জলের উপরে গোল গোল ঢেউ ওঠে। কিন্তু একদিন হঠাৎ দেখলাম পুকুরের ঠিক মাঝখানটায় জল ফুলে ফুলে উঠছে, যেন ঠিক ওইখানটায় একটা বিরাট কিছু প্রাণী দাপাদাপি করছে। এত বড় তো মাছ হতে পারে না, কিন্তু কিছুই দেখতে পেলাম না। তারপর থেকে আমি সব সময় পুকুরের মাঝখানটায় তাকিয়ে থাকি, কিন্তু আর কিছু দেখা যায় না। আবার পুকুরটা
শান্ত আর গম্ভীর। পুকুরের ঘাটটা অনেক দিনের পুরনো, পাথর দিয়ে তৈরি, কিন্তু কয়েক জায়গায় ভেঙে ভেঙে গেছে। সেই ভাঙা জায়গাগুলোয় গর্ত হয়ে সেখানে জল জমে থাকে, আর সেই জলে ছোট ছোট মাছও দেখা যায়। আমি ঘাটের কাছে এসে সেই মাছগুলো ধরবার চেষ্টা করি। আমার তো বড়শি নেই, আর বড়শি দিয়ে আমি মাছ ধরতেও জানি না, তাই হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করি। এক ধরনের মাছ জলের তলায় মাটিতে চুপচাপ শুয়ে থাকে, ওগুলোর নাম বেলে মাছ। সেই মাছগুলো আমাকে কাছাকাছি দেখেও ভয় পায় না। মাছগুলো কিন্তু দারুণ চালাক। আমি আস্তে আস্তে জলের মধ্যে হাত ডুবিয়ে ওদের ধরার চেষ্টা করি। ওদের একবার গায়ের কাছে হাত দেবার পর সুড়ুত করে পালিয়ে যায়। পাথরের তলার মধ্যে অনেকখানি গর্ত আছে, সেইখানে লুকিয়ে পড়ে। মাছ ধরার ঝোঁকে আমি জলের মধ্যে নেমে দাঁড়িয়েছি। এমন সময় কে যেন ডাকল, এই বাবলু। আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে পেছনে ফিরে তাকিয়ে দেখি কেউ নেই তো। তাহলে কে ডাকলো? স্পষ্ট শুনলাম, অনেকটা ঠিক আমার মায়ের মতো গলা। মা তো ঘুমোচ্ছেন। তাহলে কে ডাকলো? খুব কাছের থেকে। মাই কি আমাকে ডেকে চট করে কোথাও লুকিয়ে পড়লেন? জল থেকে উঠে এসে আমি ঘাটের চারপাশে খুঁজলাম, কেউ নেই। গাছের একটা মস্ত কদম ফুলের কাছে সেখানে কেউ লুকিয়ে থাকতে পারে, তাও নেই। আমার খুব ভয় করতে লাগলো। কেউ কোথাও নেই, তাহলে আমাকে ডাকলো কে? আমি যে স্পষ্ট শুনেছি। দৌড়ে চলে এলাম বাড়িতে। দোতলায় এসে দেখলাম মা অঘরে ঘুমোচ্ছেন। আমি তবু মাকে ডেকে তুলে জিজ্ঞাসা করলাম, মা, তুমি কি এইমাত্র পুকুর ঘাটে গিয়েছিলে? মা তো অবাক। বিছানার উপর উঠে বসে বললেন, কেন? পুকুর ঘাটে যাব কেন? তুই বুঝি গিয়েছিলি? আমি বললাম, হ্যাঁ, আমি সেখানে খেলা করছিলাম। মনে হলো পেছন থেকে কে আমাকে ডাকলো, ঠিক তোমার মতো গলা। মা বললেন, তুই বানিয়ে বানিয়ে এসব কথা বলছিস। না মা, আমি স্পষ্ট শুনলাম। মা রেগে গিয়ে বললেন, তুই কেন পুকুর ঘাটে গিয়েছিলি একলা একলা? দুপুরবেলা কেউ একলা যায়? কেন, কি হয়েছে তাতে? না, কখনো দুপুরে একলা জলের ধারে যেতে নেই, আর কোনো দিন যাবি না। তোর পড়াশুনো নেই? পড়াশুনো তো হয়ে গেছে। তাহলেও যাবি না, খবরদার। মা আমাকে টেনে নিয়ে তার পাশে শুইয়ে দিলেন। পুকুর ধারে যে কেউ আমার নাম ধরে ডাকছে, মা একথা বিশ্বাসই করলেন না। বাবার অফিসের পিয়ন মুন্না বরখা প্রায় সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে আসে, কী সব অফিসের কাজ নিয়ে। মুন্না বরখা দারুণ দারুণ গল্প বলতে পারে। সেই তো আমাকে কবরখানা ভূতের 3টে গল্প বলেছিল। সেদিন সন্ধ্যাবেলা আমি মুন্না বরখাকে জিজ্ঞাসা করলাম, এই পুকুরটার মধ্যে কত বড় মাছ আছে গো, তুমি জানো? মুন্না বরখা জিজ্ঞাসা করলেন, কেন বলো তো খোকা বাবু? আমি বললাম, একদিন দুপুরবেলায় আমি খেলছিলাম,
পুকুরের ঠিক মাঝখানে একটা প্রকাণ্ড জিনিস জলের মধ্যে দাপাদাপি করছিল। সেটা যদি মাছ হয় তাহলে নিশ্চয়ই সেটা এই ঘরের সমান হবে। মুন্না বরখা হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। তারপর বললেন, খোকা বাবু, দুপুরবেলায় পুকুরের ধারে কখনো একলা যেও না, যেতে নেই। কেন? গেলে কি হয়? অনেক রকম বিপদ হয়, তুমি জানো না। এইসব পুরনো পুকুরে পানি মুড়া থাকে। পানি মুড়া কি? পানি মুড়া জানো না? পানি মুড়া হচ্ছে জলের ভূত। দেখ, জলের মধ্যে আবার ভূত থাকে নাকি? ও মা, তুমি পানি মুড়ার কথা শোনোনি? এ তো সবাই জানে। পানি মুড়া বড়দের কিচ্ছু বলে না, কিন্তু ছোটদের তলায় টেনে নিয়ে যায়। মুন্না বরখা, তুমি পানি মুড়া দেখেছ? হ্যাঁ, 3 বার দেখেছি। তাদের মাথাটা হয় কুমিরের মতো, আর গাটা মানুষের মতো। এইসব পুকুরে জানো তো, খুব পুরনো, আগেকার দিনের রাজাদের আমলের। সেই সব পুকুরের মাঝখানে গাদ্দি থাকে। গাদ্দি কি? গাদ্দি মানে সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গ চলে গেছে অনেক দূরে, একেবারে পাতাল পর্যন্ত। যারা পানিতে ডুবে মরে পানিমুড়া ভূত হয়ে যায়, ওই সুড়ঙ্গের মধ্যে থাকে। মাঝে মাঝে উপরে উঠে আসে। পানিমুড়াদের সঙ্গে আবার কবরখানা ভূতেদের খুব ঝগড়া। পানিমুড়ারা ওপরে উঠে এলেই কবরখানার ভূতরা তাদের তাড়া করে যায়। আমি একবার দেখেছিলাম একটা পানিমুড়া আর একটা কবরখানার ভূত খুব ঝটাপটি করে লড়াই করছে। এই সময় মা এসে জিজ্ঞাসা করলেন, কিসের গল্প হচ্ছে? আমি বললাম, মা, তুমি পানি মুড়া ভূতের কথা শুনেছ? মুন্না বরখা দেখেছে। মা বললেন, বসে বসে বুঝি ভূতের গল্প হচ্ছে এই সন্ধ্যাবেলা? মুন্নাবর, তুমি বাবলুকে নিয়ে এ কী সব বানিয়ে বানিয়ে গল্প বলছো? বলো না, ভূত বলে আবার কিছু আছে নাকি? কিচ্ছু নেই। ভূত হচ্ছে মানুষের কল্পনা। মুন্নাবর বলল, না মেম সাহেব, আমি নিজের চোখে দেখেছি। মা হেসে বললেন, ছাই দেখেছ? আমার মায়ের খুব সাহস। মা একদিন রাত্রিবেলায় একা একা কবরখানায় গিয়েছিল ভূত দেখার জন্য। কিচ্ছু দেখতে পাননি। মাকে দেখে ভূতেরা ভয় পেয়েছিল। বাবা বলেছিলেন, তোমার হাতে টর্চ ছিল তো, সেই আলো দেখে ভূতেরা পালিয়ে গেছে। তুমি অন্ধকারে একবার গিয়ে দেখো তো। মা বলেছিলেন, ওখানে অনেক সাপখোপ আছে। অন্ধকারে গেলে যদি সাপে কামড়ায়? আমি ভূতের ভয় পাই না, কিন্তু সাপকে ভয় করি। 2-3 দিন আমি আর পুকুর ধার যাইনি, কিন্তু আমার মনটা ছটফট করে। দুপুরবেলায় কি শুয়ে শুয়ে থাকতে কারো ভালো লাগে? মা ঘুমিয়ে পড়েন, আমার যে ঘুম আসে না। পড়া গল্পের বইগুলো আরও কয়েকবার করে পড়তে লাগলাম। তারপর আবার একদিন
মা ঘুমিয়ে পড়ার পর আমি চুপি চুপি বেরিয়ে পড়লাম সেই পুকুর পাড়ে। আজ আমার সঙ্গে একটা ছোট্ট লাঠি। যদি ভূত টুত আসে তাহলে লাঠি দিয়ে মারব। পুকুরের কাছে এসে দেখি ঘাটের উপর একটা লোক বসে আছে। লোকটার গায়ে একটা লাল রঙের ডোরাকাটা গেঞ্জি, আর মাথায় এমন টাক যে একটাও চুল নেই। লোকটা জলের মধ্যে পা ডুবিয়ে বসে জলের ঢেউ তুলছে, সারা গা ভেজা। লোকটা এলো কোথা থেকে? আমাদের এই পুকুরে তো বাইরের কোনো লোক স্নান করতে আসে না। আমি খুব কাছে চলে আসার পর লোকটি পেছন ফিরে তাকিয়ে আমাকে দেখল। দেখে যেন দারুণ ভয় পেয়ে গেল। সঙ্গে সঙ্গে এক লাফ মেরে জলের মধ্যে গিয়ে পড়ল, তারপর ডুবে গেল। আমি খুব অবাক হয়ে গেলাম। লোকটা আমাকে দেখে ওরকম ভয় পেল কেন? আমার হাতের লাঠিটা দেখে? চোর টোর নয় তো। যদি চোর হয় লোকটা তাহলে সাঁতার কেটে পুকুরের ওপারে উঠে জঙ্গল দিয়ে পালাবে। আমি জলের দিকে তাকিয়ে রইলাম, কিন্তু লোকটা সেই যে ডুব দিয়েছে, আর উঠছে না। এতক্ষণ কেউ ডুব দিয়ে থাকতে পারে? আমি মনে মনে 1, 2, 3 করে 500 পর্যন্ত গুলে ফেললাম। তবু লোকটার আর দেখা হলো না। এই রে, লোকটা মরে গেল না তো? আমাকে দেখে ভয় পেয়ে জলের মধ্যে লাফিয়ে পড়েছে। হয়তো লোকটা সাঁতারই জানে না। তাহলে তাহলে কি এক্ষুনি ছুটে গিয়ে লোকজন ডাকা উচিত? কিন্তু আমার কথা যদি কেউ বিশ্বাস না করে? আরও একটুক্ষণ দেখার পর আমি জলের ওপাশে এসে দাঁড়ালাম। তখন আমার মনে হলো ওটা ভূত নয় তো, ওই কি পানিমুড়া, কিন্তু একদম মানুষের মতো দেখতে। মুন্নাবার খা বলেছিল যে পানিমুড়ার মুখটা কুমড়ির মতন, এই যে একদম মানুষের মতন, শুধু টাক মাথা। শুধু তাই নয়, লোকটা যখন আমার দিকে ফিরে তাকিয়েছিল তখন দেখেছি ওর চোখের উপর ভুরুও নেই, সারা গায়ে কোনো লোম নেই। মুন্নাপর নিশ্চয়ই মিথ্যা কথা বলেছিল। সে পানিমুড়া কোনোদিন দেখেইনি। তক্ষুনি ফিরে গিয়ে মাকে খবর দেব ভাবছি। এমন সময় জলের মধ্যে একটা হাত উঁচু হয়ে উঠল, শুধু একটা হাত। আমি ভাবলাম লোকটা এবার উঠে আসবে, তাহলে পানিমুড়া নয়, কোনো চোরই নিশ্চয়। শুধু হাতটাই উঁচু হয়ে রইল আরও খানিকক্ষণ, আর কিচ্ছু না। লোকটার মাথাও দেখা গেল না। তারপর মনে হলো সেই হাতটা যেন আমায় হাতছানি দিয়ে ডাকছে। সেই হাতে লম্বা লম্বা আঙুল, তাতে বিচ্ছিরি নখ। হাতটা ক্রমশ ঘাটের দিকে এগিয়ে আসছে। হাতটা ঘাটের কাছে, অনেক কাছে এসে আঙুল নাড়তে লাগলো, ঠিক যেন আমায় ডাকছে। আমি চেঁচিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কে? তখন দেখলাম জলের মধ্যে দুটো চোখ আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। চোখ দুটো মাছের মতন, পলক পড়ে না, কিন্তু মাছের নয়, চোখ দুটো সেই লোকটার। আবার ইচ্ছে হলো
পালিয়ে যাই। আবার ভাবলাম দেখি না শেষ পর্যন্ত কি হয়, আমার তো হাতে লাঠি আছে। আবার সেই হাতটা খুব কাছে চলে এলো, মনে হলো যেন আমার পা চেপে ধরবে। এই সময় কে যেন পেছন থেকে আমার নাম ধরে ডাকলো, বাবলু, বাবলু। কিন্তু তখন আমার পেছনে তাকাবার সময় নেই। আমি লাঠি দিয়ে খুব জোরে মারলাম সেই হাতটার উপরে। ঠিক লাগলো কি না বুঝতে পারলাম না, হাতটা জলের মধ্যে ডুবে গেল। আবার কেউ আমার নাম ধরে ডাকলো, বাবলু, বাবলু। পিছনের দিকে তাকিয়ে দেখলাম কেউ নেই। সামনে জলের উপর সেই হাতটা আবার উঁচু হয়ে উঠেছে। আমি লাঠি দিয়ে যেই আবার মারতে গেলাম, অমনি সেই হাতটা লাঠিখানা চেপে ধরে একটা হ্যাচকা টান দিল। আমি ঝপাং করে জলের মধ্যে গিয়ে পড়লাম। জলে পড়েই মনে হলো আমি আর বাঁচব না। আমি যে সাঁতার জানি না, পানিমোড়া আমার পা ধরে সুড়ঙ্গে টেনে নিয়ে যাবে। আমি একবার চেঁচিয়ে উঠলাম, ও মা, মা। জলের মধ্যে আমি হাবুডাবু খেতে লাগলাম, দম আটকে আসছে। পানিমোড়া এখনো আমার পা ধরেনি। আমি ছটফট করছি বলে খুঁজে পাচ্ছে না বোধ হয়। এর মধ্যে একবার কোনো রকমের জল থেকে একটু মাথা উঁচু করে দেখলাম মাঠ দিয়ে ছুটে আসছে আমার মা। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দই বেরোলো না। আমি তলিয়ে যেতে লাগলাম। মা পাড় থেকে এক লাফ দিয়ে জলে পড়লেন। চোখ মেলে দেখলাম আমি আমার বাড়ির বাইরের ঘরে শুয়ে আছি। মা আর আমাদের রাঁধুনি গায়ে গরম জলের ছেঁক দিচ্ছে। আমি চোখ মেলতেই মা বললেন, আমি বলেছিলাম না ওর পেটে বেশি জল ঢোকেনি, এই সব ঠিক হয়ে গেছে। মা ঠিক সময় গিয়ে না পড়লে কি যে হতো ভাবতে আমার আজ গা কাঁপে। মা ওখানে গেছেন কি করে সেটাও একটা আশ্চর্য ব্যাপার। পরে শুনেছি সে কথা। মা ঘুমিয়েছিলেন, এমন সময় তার কানের কাছে কে যেন ডাকলো, মা, মা। ঠিক আমার গলা। মা চোখ মেলে দেখলেন কেউ নেই। তিনি বিছানায় উঠে বসলেন। তখন বাইরে থেকে আমার সেই মা ডাক শোনা গেল, তারপর পুকুর ঘাট থেকে। আমি জলে পড়ার সময় মামা বলে ডেকেছিলাম সেই। কিন্তু এত দূর থেকে মায়ের তো সেটা শুনতে পাওয়ার কথা নয়, তবু মা শুনতে পেয়েছিল। মা আমার মুখের উপর ঝুঁকে পড়ে বলল, বাবলু, তোকে আমি একা পুকুর ঘাটে যেতে বারণ করেছিলাম, তবু তুই গেলি কেন? কেন জলে নেমেছিলি? আমি বললাম, মা, আমাকে পানিমোড়া টেনে নিয়ে যাচ্ছিল। মা বলল, বাজে কথা। আমি বললাম, সত্যি মা? মা বলল, মোটেই না, তুই পা পিছলে জলে পড়ে গিয়েছিলি। মা কিছুতেই পানিমোড়ার কথা বিশ্বাস করলেন না। আমাদের রাঁধুনি বলল, হ্যাঁ গো দিদি, এসব পুরনো পুকুরে অনেক ভয়ের জিনিস থাকে। মা বললেন, সাঁতার না জানলে লোক জল দেখে ওরকম অনেক ভয়ের জিনিস বানায়। আমি কাল থেকেই বাবলুকে সাঁতার শেখাবো। এরপর 7 দিনের মধ্যে আমি সাঁতার শিখে গেলাম। পানিমোড়াকে আর কখনো দেখিনি। তবে আমি সাঁতার কাটতে যেতাম নদীতে, ওই পুকুরে আর নয়।